আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের অতিথি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে টকশোতে একজন সরব ব্যক্তিত্ব। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই মুহূর্তে অবশ্য দেশে নেই, উনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করছেন। সেখান থেকেই আমাদের সঙ্গে আজকে উনি যুক্ত হয়েছেন। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জি, শোনা যাচ্ছে। বিদেশে থাকলেও আমি যতদূর জানি আপনি দেশ সম্পর্কে খবরাখবর রাখেন, এবং এটা তো এখন খুব সহজই হয়ে গিয়েছে, অনলাইনে সব খবরই পেয়ে যান। তো উপজেলা নির্বাচনটা নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতি কিছুটা আবর্তিত হচ্ছে। তবু আপনাকে আমি একটু সংক্ষেপে একটু ধারণাটা দিয়ে নিই। সেটা হলো, উপজেলা নির্বাচনে বিএনপি সহ বড় বিরোধী দলগুলো কেউ অংশ নিচ্ছে না, সরকারি দল অংশ নিচ্ছে। এবং যথারীতি সংসদ নির্বাচনের মতো এখানে ভোটার সংখ্যা বাড়ানোর জন্য সরকারি দল এবার আরো বেশি নগ্ন হয়ে গিয়েছে। এবার তারা তার দলের লোকদের তো আহ্বান করেছে, সেই সঙ্গে তারা বলেছে যে তারা তাদের দল থেকে, আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেবে না, এবং নৌকা মার্কাও থাকবে না, যে কেউ প্রার্থী হতে পারে। এতে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে বিভিন্ন এমপি সাহেব এবং মন্ত্রী সাহেবরা তাদের আত্মীয় স্বজনদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। এমনও এমপি সাহেব আছে যিনি তার পুত্রকেও দাঁড় করিয়েছেন এক উপজেলা থেকে, আরেক উপজেলা থেকে তার ভাইকে দাঁড় করিয়েছেন, এবং মন্ত্রীরা দাঁড় করিয়েছেন। ওবায়দুল কাদের সাহেবের এক ভাই, ছোট এক ভাই তো মেয়র আগে থেকে আছে, আরেক ছোট ভাই উনি এবার উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়ে গেছেন। ওনার এক ভাগ্নে, আপন বোনের ছেলে, উনিও দাঁড়িয়েছেন। তো এভাবে যখন দাঁড়িয়ে যাচ্ছে, তখন এটা থেকে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে যে সারা দেশে বোধ করি মানে পরিবারতন্ত্র কায়েমের একটা প্রচেষ্টা হচ্ছে। একটা এলাকায় একজন যখন এমপি থাকছেন, তিনি চাচ্ছেন যে উপজেলা চেয়ারম্যানে তার ছেলে হোক, অথবা তার বউ হোক, অথবা ওখানকার মেয়র হবে, তার আরেক ছেলেকে দাঁড় করিয়ে দিচ্ছে। মানে উপজেলা, পৌরসভা অথবা এমপি, সমস্ত জায়গায় তারাই রাজত্ব করবে। এবং আপনি যদি আরেকটু অনুসন্ধান করেন তাহলে দেখবেন দলের দলের সাধারণ সম্পাদক তার এক আত্মীয় ভাগ্না, দলের সভাপতি তার এক চাচা, এরকম ভাবে দেখা যাচ্ছে যে পুরো জায়গাটা তারাই ক্যাপচার করে নিয়েছে, একটা পরিবার। এতদিন আমরা শুনতাম, একটা প্রচলিত ধারণা ছিল যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাহলে এখন কি বাস্তবতাটা এমন দাঁড়াচ্ছে যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, অথবা পরিবার বড়? আসলে এটা খুব দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয় নাই। এটা বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে তারপরে থেকে যখন আমাদের আহ, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, নির্বাচন শুরু হয়েছে, সেই সময় দেখা গেছে যে আত্মীয় স্বজনদেরকে করা হয়, মানে নমিনেশন দেওয়া হয়। আমাদের জাতীয় নির্বাচনেও তো আমরা দেখেছি যে আহ, নিজেদের আত্মীয়দেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, বা কোনো কলা কৌশলে ইলেকশনের বৈতরণী পার করে নিয়ে আসা হচ্ছে। এখন এই যে উপজেলা নির্বাচন যেটা, এটাই বা এটা ব্যতিক্রম হবে কেন? এখানেও তো দেখা যাচ্ছে মারামারি হচ্ছে, এবং একজন মন্ত্রী, সেদিনকে ঢাকার পাশেরই এক মন্ত্রী, তার কারা ইলেকশনে দাঁড়াইছে তাদেরকে অশ্লীল ভাষায় ওপেন মিটিংয়ে গালাগালি করছেন। এটা একটা সাইন অফ দি ডিজিজ। সেই ডিজিজটার নাম হচ্ছে পরিবারতন্ত্র। আমরা সবসময় ভাবতাম যে মাত্র দুইটা পরিবার এই দেশের রাজনীতিকে কক্ষিগত করে রাখছে। এখন দেখা যাচ্ছে যে সেই দুই পরিবারের ধারাবাহিকতায় সারা দেশে, সকল জেলাতে, সকল উপজেলাতে, এমনকি আপনার যে ইউনিয়ন কাউন্সিলেও দেখা যাচ্ছে যে নিজেদের আত্মীয় স্বজন, চেয়ারম্যান মারা গেলেন, সেখানে তার ছেলে কিংবা তার স্ত্রী কিংবা তার ভাই, এর বাইরে কি কোনো আর কোনো ক্যান্ডিডেট নাই? আর কোনো রাজনৈতিক ব্যক্তি নাই? এই যে এলাকাতে এক একটা এলাকাতে তারা যেভাবে এই এই এক একটা গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা দখল করে রাখছে,
এই রাজনৈতিক ক্ষমতার সাথে তারা যে প্রশাসন যেমন বলা হয়, এক একজন এমপি বলেন আমার ইউনো, আমার ওসি। আরে এমপির ওসি হয় কেমনে? ওসি তো জনগণের, সরকারের। তো এই যে হচ্ছে, এটা হ্যাঁ, এখানে সাইন অফ ডিজিজ। জি আমি একটু থামাই আপনাকে। সেই জিনিসটা হলো যে আপনি যে কথাটা বললেন যে এটা এখন এই প্রবণতাটা এখন জাতীয় পর্যায় থেকে একদম উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে, অনেক সময় ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে লেভেলে। পর্যন্ত পৌঁছে গেছে। তো এই যেটা হচ্ছে, এতে কি তাহলে একদম মাঠ পর্যায়ের, মনে করেন একজন কৃষকের ছেলে, সে হয়তো তারও একসময় আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমি একসময় রাজনীতি করব, রাজনীতি করতে 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 একসময় এমপি হব অথবা কিছু একটা হব। তাহলে সেই কৃষকের ছেলে তো দেখবে যে আমার তো এমপি হওয়ার কোনো সুযোগ নেই, এমপি হবে এমপি সাহেব মারা গেলে তার বউ অথবা তার ছেলে অথবা তার ছেলের বউ, তাহলে তো সেখানে আমার কোনো চান্স নেই। তাহলে কি সাধারণ মানুষের মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে রাজনীতির প্রতি এক ধরনের অনীহা চলে আসবে না? এটা তো অলরেডি আসছে। সেই জন্য আপনি দেখুন যে ভোটার পাচ্ছে না কেন। আপনি আহ, অনেকেই বলে যে এই বিরোধী দলের আহ্বানে তারা ভোট দেন নাই, আছে। কিন্তু বেশিরভাগ লোক কার ভোট দিতে যান না কেন? যে নির্বাচিত হবেন তারা আগে থেকেই জানেন যে এই লোক নির্বাচিত হয়ে আসতেছে, এই লোককে নমিনেশন দিচ্ছে পার্টি থেকে, এই লোককে সরকার থেকে সাপোর্ট করা হচ্ছে, এই লোক নির্বাচিত হয়ে আসবে, সুতরাং আমি কষ্ট করে যে ভোট দেবো কেন? 2% ভোটও তো পড়ে না, অনেক সেন্টারে দেখা যাচ্ছে 2% ভোটও পড়ে না জাতীয় নির্বাচনেই। আপনার উপজেলা নির্বাচনে হয়তো কিছুটা আত্মীয়তন্ত্র আছে, যে আত্মীয় স্বজনকে নিয়ে আসে, এবং সেখানে ওয়ার্ড কমিশনাররাও করেন। ওয়ার্ড কমিশনারদের নির্বাচনে অতটা প্রভাব ফেলানো যায় না, সেখানে তারা কিছু ভোটার নিয়ে আসেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে দেশে যে রাজনৈতিক প্রক্রিয়া, সে রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু এখন আর নাই। এখন আছে যে এক একটা গোষ্ঠী তার স্বার্থ রক্ষা করার জন্য কিছু লোককে বিভিন্ন পোস্টে দিয়ে রাখতেছে, রাজনৈতিক পোস্টে দিয়ে রাখতেছে, তারা লুটপাট করে খাচ্ছে। একটা চাঁদাবাজি চক্র সারা দেশব্যাপী আপনার সেই এই রক্তনালী শিরা শিরা উপশিরার মতো ছড়িয়ে গেছে। জনগণ আজ নির্যাতিত, নিপীড়িত। মানুষের যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার, মানুষের যে স্বচ্ছভাবে সৎভাবে যে উপার্জনের যে অধিকার, সেই অধিকারকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। শুধু এই সরকার না, এটা বিএনপি আমলেও হয়েছে। তাই আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াকে আমূল পরিবর্তন করতে হবে। রাজনীতিতে আপনার কতগুলি রিফর্ম আনতে হবে। সেই রিফর্মগুলি আমি একটা একটা করে বলি। প্রথমত, যে আপনি বলবেন যে সরকারে গণতান্ত্রিক সরকার হতে হবে, আপনার পার্টিগুলি কি গণতান্ত্রিক আছে কিনা? একটা পার্টি পাবেন যেখানে কাউন্সিল করে, প্রপার কাউন্সিল করে আপনার নেতৃত্ব নির্বাচিত হয়। কমিউনিস্ট পার্টিতে হয়, জামাতে হয়, যতদূর আমরা জানি, এর বাইরে তো না। এবং অনেক এক একটা পার্টি কেউ করছেন, দেখা গেল কেউ উনি 30 বছর ধরে, 20 বছর ধরে উনি আছেন প্রধান না, ব্যক্তি। এটা ওনারা তো একটা বলেন যদি মর্মের ব্যাপার। যদি বিকল্প নেতৃত্ব না আসে তাহলে ওনার থাকতে সমস্যাটা কোথায়? বিকল্প নেতৃত্ব আসার তো কোনো কায়দা নাই, সে কোনো উপায় নাই। আপনার যে একটা পার্টির যে বড় বড় পোস্টগুলিতে নিজের আত্মীয় স্বজন বা নিজের চেলা চামুন্ডাদেরকে রাখা হচ্ছে, কারণ পার্টির যারা সদস্য, মনে করেন যারা ডেলিগেটস, কাউন্সিল যদি না করেন আপনি, কাউন্সিল যদি বলেন যে নেত্রী যে কমিটি করবে সেইটাই কমিটি, তার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। আচ্ছা, নাও দাঁড়াইতে পারে, কিন্তু আপনার এখন যেটা করতে হবে, রিফর্ম করতে হবে, যে এক ব্যক্তি একটা পার্টিতে দুইবারের বেশি, 2 টার্মের বেশি থাকতে পারবে না। এবং 5 কিংবা 6 বছর কিংবা 7 বছর, যাই হোক, এর বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না। এখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। যদি না থাকে তাহলে বিকল্প নেতৃত্ব গড়ে উঠবে। এখন দুই টার্ম বিকল্প আপনি কে নেতৃত্ব গড়ে রাখবেন? উঠানোর দরকার। ধরেন আপনি কোনো কোনো পার্টি তো আছে তারা 7 বছর 8 বছর 10 বছর ধরে কোনো কাউন্সিল করে না, তো সে বলবে আমি তো মাত্র এক টার্ম আছি, আরেক টার্মে আবার 10 বছর হয়ে গেল। সেই জন্য তো তাহলে বললাম যে হ্যাঁ, 2 টার্ম অথবা ম্যাক্সিমাম 5 কিংবা 7 বছর। আপনার ওই যে টার্ম একটা বলে দেবেন 10 বছর পরে আমি কাউন্সিল করব, অনেকে তো কাউন্সিল করেই না, ঘরের মধ্যে বসে একটা কিছু কমিটি করে। অর্থাৎ আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক দল, রাজনৈতিক যে সিস্টেম, সেই সিস্টেমে পচন ধরছে, অনেক আগের থেকেই পচন ধরছে। সেই পচন এখন, সে বাকশাল আমল থেকেই তো পচন, বাকশাল থেকেই তো পচন ধরছে। সেই পচন কিন্তু থামে নাই। থামে নাই কেন? আমরা সেই রোগের
গোড়াতে যায়নি, শিকড়ে যায়নি। সেই শিকড় হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলিতে আপনার কোনো রকমের দায়বদ্ধতা নাই, কোন রকমের আপনার জবাবদিহিতা। যে জবাবদিহিতা নাই, যার ফলে একজন ব্যক্তি, সেই ব্যক্তির ক্যারিজমেটিক ব্যক্তি, তাকে কেন্দ্র করেই আপনার পার্টিটা চলে। এই পার্টি যখন ক্ষমতায় যায় তখনই দেখা যায় যে লুটপাট। কারণ আপনার পরিবারতান্ত্রিক এই সরকার ব্যবস্থায় সেখানে মেধা, সেখানে আপনার যোগ্যতা, সেখানে সততার কোনো মূল্য নাই, শুধু একটা জিনিসের মূল্য আছে, আনুগত্য। সে আনুগত্য, অনুগত লোক যদি আপনার আহ, অনেক দুষ্কর্ম করে, তাকে রাখা হয়। যেমন আপনি ধরেন এই 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 যে প্রাক্তন আইজিপি বেনাজির আহমেদ, সে এত সম্পত্তি কিভাবে করলো? একজন সরকারি কর্মকর্তা, সে 2,000 3,000 কোটি টাকার সম্পদ কিভাবে অ্যাকুমুলেট করছে? একদিনে করে নাই। কিন্তু কেন করতে পারছে? কারণ উনি সরকারের অনুগত ছিল। উনি অনেক রকমের এটা সেটা করে, র্যাবে থাকা অবস্থায় এটা সেটা করে উনি না, বল প্রয়োগ করে আপনি কিন্তু আমাকে সরকারকে একটা কথা টিকায় বলেন। রাখছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, যে ধরেন একটা সরকারি কর্মকর্তা, সরকার ধরেন উনি আইজিপি ছিলেন অথবা অন্য কোনো একটা প্রতিষ্ঠানে সরকারি একজন কর্মকর্তা। তো সরকারি কর্মকর্তা কি সরকারের আদেশে, সরকারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ থাকে? আছে, আছে। এখন যদি একজন কিভাবে সরকারি থাকবে? কর্মকর্তাকে বলা হয়, যাও তুমি এই লোকটাকে গুলি করে চলে আসো, সেটা সে মানতে বাধ্য না। আপনার কেবলমাত্র যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী, যেটা আইনগত যে আদেশ, যে আইনগত আদেশ, সে আইনগত আদেশ সে মানতে বাধ্য। কিন্তু এগুলি কি আইনগত আদেশ? এই যে আপনার গুম করা, এই যে ক্রস ফায়ার করা, এই যে এইসব কি আইনগত আদেশ? ক্রস ফায়ার করার কোথায় লেখা আছে বাংলাদেশের এই যে পুলিশের আইনে, র্যাবের আইনে যে ক্রস ফায়ার করা যায়? এটা সম্পূর্ণভাবে একটা বেআইনি জিনিস, কিন্তু তারা করছে। না, ওরা তো বলে যে, স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেন যে এটা ক্রস ফায়ার বলতে কিছু নেই, ওনারা এটা নাকি বন্দুক যুদ্ধে মারা যায়। এটা তো ক্রস ফায়ার অনেক তো রকমের, সরকারও স্বীকার করেন। অনেক রকমের কাহিনী বলা যায়, সেগুলি কি তদন্ত হয়েছে? আপনার যে এই চিটাগাঙে কক্সবাজারের যে ওয়ার্ড কাউন্সিলরকে যে যেভাবে হত্যা করা হলো, সেগুলি তো রেকর্ড আছে, সেগুলি তদন্ত হয়েছে। এগুলি হলো কি ধামাচাপা দেয়া। আমি মনে করি কি যে এই যে আমেরিকান স্যাংশন আসার পরে কিন্তু ক্রস ফায়ার কমে গেছে। পরিবারতন্ত্র নিয়ে আমার আরেকটা কথা, আপনি বলেছিলেন পরিবারতন্ত্র নিয়ে বলতে, যে যে আমাদের জাতীয় রাজনীতি দুটো পরিবারের কাছে জিম্মি হয়ে গেছে। তো দুটো পরিবার কথা বললেন কেন? তিনটাও তো বলতে পারতেন, অথবা আরো বেশি বলতে পারতেন। দুটো বলতে আপনি আসলে কি মিন করেছেন? হ্যাঁ, দুটো বলতে বলি এই কারণে যে একটা হচ্ছে যে শেখ হাসিনার পরিবার, আমি বঙ্গবন্ধুর পরিবার বলবো না। বঙ্গবন্ধু পরিবারতন্ত্রের বিরুদ্ধে ছিলেন। ওনার আমলে তার দুই একজন আত্মীয় হয়তো তাদের নিজস্ব যোগ্যতাই রাজনৈতিক ক্ষেত্রে কি করছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতজন আত্মীয় এমপি? খোঁজ নেন, কতজন আত্মীয় তার বিভিন্ন পলিটিক্যাল পার্টির, অর্থাৎ অঙ্গ সংস্থাগুলির মূল দায়িত্বে আছে। অর্থাৎ রাজনৈতিক, আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণভাবে শেখ হাসিনার আত্মীয়দের কবলে। সেখানে তাদের চাটুকারিতা যারা করবে তারাই কোনো পোস্ট পায়, যারা করবে না তারা বাদ। তারাই লুটপাটের পায়, পারমিশন পায় যে তুমি লুটপাট করো। ঠিক একই মুদ্রা হচ্ছে, অপর পৃষ্ঠা হচ্ছে যে বিএনপি। আমি যে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এরশাদের পরিবারতন্ত্র ক্ষয়িষ্ণু হয়ে গেছে, সেটার কোনো আর এখন, যে নবাবদের পরিবার ছিল একটা সময়, এখন সেটার তেমন আর কোনো ইম্পর্টেন্স বাংলাদেশে খুব একটা নাই। যেমন আপনি ধরুন বিএনপি, বিএনপিতে অনেক বড় বড় নেতা আছেন, সেইখানে শীর্ষ নেতা শেখ খালেদা জিয়ার পরে কিভাবে এই তারেক রহমান হয়? তারেক রহমান ছাড়া কি আর কোনো নেতা নাই? শীর্ষ নেতৃত্ব উনি পেলেন কিভাবে? উনি যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মানে ডিফ্যাক্টো হেড অফ দি পার্টি, কোন যোগ্যতায় উনি আসছেন, কোন প্রক্রিয়ায় উনি আসছেন? এখানে তো পিওরলি একটা রাজতন্ত্রের মতো অবস্থা হয়ে গেছে। শেখ হাসিনার রাজত্ব যেদিন শেষ হবে, সেদিনকে আর একটা রাজত্ব শুরু হবে এই তারেক রহমানের। আমাদের কাজ হবে কি এই, যে এক রাজার কাছ থেকে যে আর এক রাজার তুস্তি করা, তাদের না, প্রশংসা শেখ করা। হাসিনার সন্তানরা তো পলিটিক্সে নেই। শেখ হাসিনার সন্তানরা যে পলিটিক্সে নেই, সেটা ধরেন তার আত্মীয় স্বজন তো আছে, তার তো আত্মীয় স্বজনরা আছে। এখানে তো পরিবারতন্ত্র এই মানে এই না যে তার ছেলেই হইতে হবে, তার মেয়েই হইতে হবে। অনেক ক্ষেত্রেই অন্যরা আসেন। না, আজকে একটা কথা বলি, আমি আর একটা কথা বলছি আজকে।
আজকে আপনার একটা নিউজে দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে গতকাল এবং পরশু তাদের সঙ্গে মিটিং হয়েছিল আওয়ামী লীগের, এবং সেখানে এই উপজেলা পরিষদ সম্পর্কে বলতে যে তিনি শেখ হাসিনা নাকি ওনাকে বলেছেন যে স্বজন বলতে উনি কেবল স্ত্রী এবং সন্তানকে মিন করেছেন। স্বজন বলতে স্ত্রী এবং সন্তানকে বলা হয়েছে। তাহলে রাজনীতিতে স্ত্রী এবং সন্তানকে আসার ব্যাপারে ওনারা ডিসকারেজ করছেন, কিন্তু ভাই অথবা অন্য কিছু শ্যালক এটা নিয়ে কোনো আপত্তি নেই। তো যদি স্বজনের ব্যাখ্যা যদি স্ত্রী এবং সন্তান হয় অথবা স্বামী এবং সন্তান হয়, যার মহিলা তারা, তাহলে সেক্ষেত্রে তো আমি বলতেই পারি যে আওয়ামী লীগের স্বজন প্রীতি খুব একটা হচ্ছে না, পরিবারতন্ত্র খুব একটা হচ্ছে না। প্রথমত যে উনি যে ডেফিনেশনটা দিচ্ছেন ফ্যামিলির যে ডেফিনেশন, সেই অনুসারে ঠিক আছে, এটা পশ্চিমা ডেফিনেশন। খানা, একটা খানায় কারা কারা আছে, বা স্বামী স্ত্রী পুত্র কন্যা, এটাই তো পরিবার। কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কিন্তু এটা পরিবার না, এটা একটা বৃহৎ একটা গোষ্ঠী। সেখানে চাচাতো ভাই আছে, চাচা আছে, খালা আছে, খালু আছে, বা আহ, নিজস্ব লোক, এখানে নিজস্ব লোক। উনি এই যে কথাটা বলছেন যে আত্মীয় স্বজনকে তোমরা নমিনেশন দিবা না উপজেলা নির্বাচনে, কিন্তু সেই কথা বলার কি ওনার সেই আছে? ওনার আত্মীয় স্বজনকে উনি নমিনেশন দেয় নাই এই জাতীয় নির্বাচনে? কতজন আছে আপনি দেখুন। সেই জন্য আমি বলি কি, যে আমাদের এই পরিবারতন্ত্রের থেকে বেরিয়ে আসতে হবে। এটা এই না যে কোনো পরিবারের প্রতি আমরা আহ, ঘৃণা পোষণ করতেছি, সেটা না। জিনিসটা হচ্ছে যে প্রপার রাজনীতি আনতে হবে। যারা রাজনীতি কর্মকাণ্ড করেন, যারা রাজনীতি নিয়ে মাথা ঘামান, স্যাক্রিফাইস করেন, নীতির প্রশ্নে আপোষ করেন না, সেই সব লোকজনকে হাতেই রাষ্ট্রের ক্ষমতা থাকতে হবে। এইখানে একটা গোষ্ঠীর হাতে রাষ্ট্র ক্ষমতা থাকতে পারে না, যেটা শ্রীলঙ্কায় করছিল রাজাপাকসের ফ্যামিলি। তাদের টোটাল সরকারের ভিতরে পরিবার ঢুকাই দিয়েছিল, 82% বাজেট কন্ট্রোল হইতো এই রাজাপাকসের ফ্যামিলির মাধ্যমে। রাষ্ট্রটাকে তারা একদম তছনছ করে, একদম তছনছ করে শেষ পর্যন্ত বাংলাদেশের কাছ থেকে তাদের লোন নিতে হয়েছে। এখন তারা কিন্তু একটা পার্মানেন্টলি গরিব রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু শ্রীলঙ্কা, এই রাজাপাকসের এই পরিবারতন্ত্রের জন্য। আমি সেজন্য মনে করি আমাদেরকে রিফর্ম করতে হবে, পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে হবে, ক্ষমতার দিক কেন্দ্রকরণ করতে হবে। প্রেসিডেন্টকে আমরা ডাইরেক্ট নির্বাচন করতে পারি না কেন? তার হাতে আমরা কিছু ক্ষমতা দিলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। অ্যাট দ্য সেম টাইম আপনার প্রপোর্শনাল নির্বাচন, যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত আমি টাকা আমি জানি, আমি প্রফেশনাল বিষয়টা পরে আলাপ করবো। আমি জানি যে আপনার এই পরিবারতন্ত্র নিয়ে আপনার নিজস্ব কিছু চিন্তা ভাবনা গবেষণা আছে। আমি জানি এর বিকল্প একটা প্রস্তাবও হয়তো আপনার আছে। তো সেই প্রস্তাবটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা, আগামী আরেকদিন আলোচনা করবো। ওটা একটা বিরাট ব্যাপার। তো আমিও আশা করি তখন আপনি আমাদেরকে সময় দিবেন। আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য বিভিন্ন বিষয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।